নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আমরা সীমান্তে দাঁড়িয়ে থাকি এই অপেক্ষায় যে হয়তো শত্রুপক্ষের বুলেট ধেয়ে আসবে, কিন্তু সীমান্তের যুদ্ধটা এখন কিন্তু আর বুলেট কিংবা গোলা বারুদে সীমিত নয়। আজকের যুদ্ধ হচ্ছে ড্রোন থেকে ফেলা অত্যাধুনিক অস্ত্র আর অনেকের পকেটে থাকা নকল নোট দিয়ে। এই দুই ভয়ঙ্কর জিনিসকে এক সুতোয় বেঁধে ভারত জুড়ে সন্ত্রাস ও অস্থিরতা তৈরির যে ছক কষছে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই, তার গভীরতা ঠিক কতটা? দিল্লি পুলিশের একটি সাম্প্রতিক অভিযানে সেই জালের কিছুটা অংশ সামনে এসেছে, সেই গোটা জালের কিছুটাও উন্মোচিত হয়েছে। কিন্তু এই মাত্রাকে কিংবা এই মাত্রার অস্ত্র পাচারের উদ্দেশ্য আসলে ঠিক কি? শুধুই কি সন্ত্রাস নাকি অন্য কিছু? এটা প্রতিশোধ। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে গত বছর 2024 সাল থেকে এবছর 2025 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাঞ্জাব সীমান্তে অস্ত্র উদ্ধারের হার বেড়েছে 447%। বুঝতে পারছেন, 447% অস্ত্র উদ্ধারের হার বেড়েছে। গোয়েন্দারা বলছেন ভারতের অপারেশন সিঁদুরের পর তার জবাবে আইএসআই এই প্রক্সি যুদ্ধ শুরু করেছে। এই বৃদ্ধি শুধু সংখ্যার নয়, এটা সরাসরি যুদ্ধের ঘোষণা। মাত্র কয়েকদিন আগে নভেম্বরের 19 তারিখে দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি সঞ্জীব কুমার যাদবের নেতৃত্বে একটি বড় সাফল্য আসে। 4 জন মূল চক্রীকে গ্রেফতার করা হয়। মনদীপ সিং, বয়স 38, পাঞ্জাব; দলবিন্দর কুমার, বয়স 34, পাঞ্জাব; রোহন তোমার, 30 বছর বয়স, উত্তরপ্রদেশের বাসিন্দা; এবং অজয় ওরফে মনু, 37 বছর বয়স, উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের কাছ থেকে যে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে তুরস্ক নির্মিত PX-5.7 পিস্তল, যা সাধারণত বিশেষ বাহিনী বা স্পেশাল ফোর্সেসের জন্য তৈরি করা হয়। ভেবে দেখুন তাহলে, দেশের অভ্যন্তরে বিশেষ বাহিনী স্পেশাল ফোর্সেসের ব্যবহৃত অস্ত্র কিভাবে আসছে? এই 4 জন সামান্য পাচারকারী নয়। মনদীপ সিং, যে কিনা একসময় পাঞ্জাবের ফিল্লৌরের বাসিন্দার, সেই যে ফিল্লৌরি বলে সিনেমা এসেছিল, সেই ফিল্লৌরের বাসিন্দা; দলবিন্দর কুমারের ছোটবেলার বন্ধু ছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর দ্রুত এই উচ্চমানের অস্ত্র পাচার চক্রের সঙ্গে তারা জড়িয়ে যায়। তারা কেবল সরবরাহকারী ছিল না, বরং পাঞ্জাব থেকে এনসিআর মানে দিল্লি, হরিয়ানা, ইউপি, এই 3 জায়গায় অস্ত্র বিতরণের প্রধান সমন্বয়কারী কিংবা মেন লায়াজও ছিল। কিন্তু এই গোটা চক্রের মাস্টারমাইন্ডটি কে? পর্দার আড়ালে লুকিয়ে থাকা এই চক্রের প্রধান মাস্টারমাইন্ড হলো পাঞ্জাবের দাগি গ্যাংস্টার সোনু খত্রি ওরফে রাজেশ কুমার, যার বিরুদ্ধে 45টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। এই সোনু খত্রি এখন আমেরিকাতে বসে আইএসআই এর মদত পুষ্টে অস্ত্র সরবরাহকারীদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ চলছে। পর্দার আড়ালে রয়েছে এই মনু সাকভি। এই মনুই এখন আইএসআই এর হয়ে বেআইনি পথে সোনু খত্রি এই সমস্ত অস্ত্র পাচার করছে। কিন্তু প্রশ্ন হলো, সীমান্তের কড়া নজরদারি এড়িয়ে এত উচ্চমানের অস্ত্র ভারতে পৌঁছচ্ছে কিভাবে? এখানেই আসছে আইএসআই এর অত্যাধুনিক কৌশল, ড্রোন। তারা এমন বাণিজ্যিক ড্রোন ব্যবহার করে যা রেডার ফাঁকি দিতে পারে, 50 থেকে 100 মিটার উচ্চতায় মাটি ঘেঁষে উড়তে পারে, এমনকি অস্ত্রের প্যাকেট কার্বন কোটেড উপাদান ব্যবহার করা হয় যাতে চেকপয়েন্টের এক্সরে স্ক্যানিংয়ে সরঞ্জাম তাদের ধরতে না পারে। এটা স্পষ্ট প্রমাণ পাকিস্তানের প্রতিরক্ষা সংস্থান কিংবা ডিফেন্স এস্টাবলিশমেন্ট হয়তো তাদের প্রযুক্তিগত পরামর্শ বা সরবরাহ দিচ্ছে। অর্থাৎ পাকিস্তান, আইএসআই একসঙ্গে এই চোরাচালানকারীদের, এই মনু খত্রির মতো আর্মস ডিলারদের পরামর্শ দিচ্ছে, ইকুইপমেন্ট দিচ্ছে এবং অফকোর্স টেকনিক্যাল নোহাউ, টেকনিক্যাল নলেজ দিচ্ছে, যাতে রেডারকে এড়ানো যায়, মাটি থেকে জাস্ট 50 থেকে 100 মিটার ওপরে ওড়ানো যায় ড্রোনগুলো, এবং কার্বন কোটিং করে মেটাল ডিটেক্টর কিংবা অন্যান্য যে ইনফ্রারেড সিস্টেমস আমাদের আছে সেগুলোর চোখে ধুলো দিয়ে এই অস্ত্রকে বর্ডারের পারে এখানে ভারতবর্ষে ফেলা যায়।
ড্রোনগুলি সাধারণত মাঝরাত সন্ধ্যে 7টা থেকে ভোর 4টের মধ্যে উড়ান শুরু করে। পাঞ্জাবের দুর্বল সীমান্ত এলাকা যেমন অমৃতসর, তরান, ফিরোজপুর, ফজিলকা এই সমস্ত জায়গা জুড়ে জিপিএস কোঅর্ডিনেটেড সেট ব্যবহার করা হয়। ড্রপ হওয়ার 5 থেকে 15 মিনিটের মধ্যে স্থানীয় ক্রিমিনাল নেটওয়ার্ক, মাদক পাচারকারী বা সন্ত্রাসবাদীরা সেগুলি তুলে নিচ্ছে। ওপার থেকে উঠছে, ঠিক ভোর হওয়ার আগে আগে এপারে পড়ছে এবং এপারে যেগুলো দুর্বল চেকপয়েন্ট সেখানে পড়ছে এবং সেখান থেকে পাঞ্জাবের অর্গানাইজড ক্রিমিনাল র্যাকেটরা সরাসরি গিয়ে অস্ত্রগুলোকে নিয়ে আসছে। আর অস্ত্রের এই পাচারের মানচিত্রে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? শুধু পিস্তল নয়, 2020 সালে যেখানে মাত্র 7টি ড্রোন ধরা পড়েছিল, সেখানে 2024 সালে সেই সংখ্যাটা এক লাফে বেড়ে 2094 হয়ে গিয়েছে। 2024 সালে 294টি ড্রোন ধরা পড়েছে। 2023 থেকে 2024-এ ড্রোনের সংখ্যা লাফ দিয়ে বেড়েছে। সবচেয়ে উদ্বেগজনক হলো 3 বছরের মধ্যে এই প্রথম 2023 সালের অক্টোবরের পর AK-47 রাইফেল আবার উদ্ধার করা হয়েছে। 2025 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে 7টি AK-47 উদ্ধার করা হয়েছে। 7টি AK-47 ড্রোন দিয়ে পিকআপ, ফ্লাই অফ, ড্রপ এবং সেখান থেকে ক্রিমিনালরা নিয়ে চলে আসছে ভারতে। এই অস্ত্র এখন কারা পাচ্ছে? এই অস্ত্র কেবল সাধারণ অপরাধী সিন্ডিকেটের কাছে যাচ্ছে না। ক্রাইম ব্রাঞ্চের তদন্ত বলছে এই নেটওয়ার্ক সরাসরি সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে যুক্ত, যেমন বব্বর খালসা, ইন্টারন্যাশনাল এবং খালিস্তান জিন্দাবাদ ফোর্স। সেপ্টেম্বর 2025-এ KGF কিংবা খালিস্তান জিন্দাবাদ ফোর্সের সদস্যরা 5টি AK-47 এবং ড্রোন সহ ধরা পড়েছিল। মনদীপ সিংয়ের মতো প্রাক্তন অপরাধীদের টার্গেট করে ISI যারা আদর্শগতভাবে দুর্বল বা আর্থিকভাবে সুবিধাহীন তাদেরকে টার্গেট করছে। তাদের অপরাধমূলক পটভূমিকে ব্যবহার করে অস্ত্র পাচারে নিযুক্ত করছে। গোটা অপারেশন চলছে কঠোর এনক্রিপ্টেড মাধ্যম, যেমন সিগন্যাল কিংবা টেলিগ্রাম এরকম অ্যাপের মাধ্যমে। ফিল্ড হ্যান্ডলাররা বারবার তাদের অবস্থান ও সময় পরিবর্তন করছে। আর এই অস্ত্র কেনার টাকা আসছে কোথা থেকে? আন্তর্জাতিক ডন সোনু খাত্রি USA বসে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ISI এর সরবরাহকারীদের টাকা পাঠায়। সেই ক্রিপ্টোকারেন্সি দুবাই বা ব্যাংককের নোটগুলির মাধ্যমে হাওয়ালাতে রূপান্তরিত হয়। এরপর সেই টাকা ছোট ছোট অংশে 50,000 থেকে 2 লক্ষ টাকার অংশে একাধিক বেনামি অ্যাকাউন্ট বা শেল অ্যাকাউন্টে জমা পড়ছে। এটাই হলো এই টেরার ফাইন্যান্সিং র্যাকেট। হাওয়ালার মাধ্যমে টাকা, ড্রোন দিয়ে অস্ত্র। এটা স্পষ্ট যে ISI ভারতকে ভেতর থেকে অস্থির করার জন্য হাইব্রিড ওয়ারফেয়ার চালাচ্ছে। কিন্তু এই যুদ্ধের একটি দ্বিতীয় ফ্রন্টও রয়েছে এবং এই দ্বিতীয় ফ্রন্টটি বেশ ভয়াবহ। বন্ধুগণ, অস্ত্র পাচার তো গেল, এবার নজর দিন নিজের পকেটে। নোট আছে, নোট। ISI এর দ্বিতীয় অস্ত্র হলো জাল ভারতীয় মুদ্রা কিংবা ফরেন কাউন্টারফিট ইন্ডিয়ান নোটস। 2012 সালের হিসেব অনুযায়ী ভারতের সঞ্চালিত মূল্য 16,000 কোটি টাকারও বেশি ছিল। আজকের দিনে এই অঙ্ক আরও অনেক অনেক বেশি। কিন্তু সবচেয়ে মারাত্মক তথ্যটি হলো এই নকল নোট কোনো সাধারণ ছাপাখানায় তৈরি হয় না। 2013 সালের ফরেন্সিক বিশ্লেষণ জাতীয় তদন্তকারী সংস্থা NIA প্রমাণ করে এই নোটের কাগজ পাকিস্তানের আইনি টেন্ডারের কাগজের মতো, লিগাল বন্ড পেপারের কাগজের মতো। এই নোটগুলি ছাপানো হয় মুজফফরাবাদ, যেটা POK-তে রয়েছে, সেখানে কোয়েটা এবং করাচির নিরাপত্তা প্রেসে কিংবা সিকিউরড প্রেসে। মুজফফরাবাদ, কোয়েটা এবং করাচির প্রেসে এই নোটগুলো ছাপানো হয়। ঠিক শুনছেন, এটা কেবল অপরাধ নয়, এটা একটি রাষ্ট্রের মদতপুষ্ট অর্থনৈতিক যুদ্ধ, ইকোনমিক ওয়ারফেয়ার। মুজফফরাবাদে ISI এর একটি অত্যাধুনিক প্রিন্টিং প্রেস রয়েছে। এখানে ব্রিগেডিয়ার স্তরের কর্মকর্তারা পুরো উৎপাদন কিংবা প্রোডাকশন ফ্যাসিলিটির তদারকি করেন। তারা 500 এবং 2000 টাকার নোট, এমন উচ্চমানের জাল নোট তৈরি করে যেটা প্রথমবার সাধারণ চোখে ধরা পড়েই না। আপনি দেখলে চিনতেই পারবেন না যেগুলো ফেক নোট।
এমনকি ভারতে ব্যবহৃত মানক কারেন্সি কাউন্টিং মেশিনগুলো এই নোট শনাক্ত করতে 95% বেশি ক্ষেত্রে ব্যর্থ। অর্থাৎ যে কারেন্সি কাউন্টারফিটার মেশিন আছে, এই নোটগুলো 95% সেই কারেন্সি কাউন্টারফিটিং মেশিনে ধরাই পড়ে। তারা নিরাপত্তা বৈশিষ্ট্যগুলি হুবহু নকল করে ফেলেছে। জলছাপ, সিকিউরিটি থ্রেড, এমনকি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রেজড ব্লিড লাইন এবং 7FK সিরিজের মার্কিং সব নকল করা হচ্ছে। এর অর্থ একটাই, তাদের কাছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার স্পেসিফিকেশন ডকুমেন্টের অ্যাক্সেস রয়েছে। অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে স্পেসিফিকেশনস রয়েছে, কারেন্সি স্পেসিফিকেশন, সেই ডকুমেন্ট তারা পেয়েছে। তাই এত পুঙ্খানুপুঙ্খভাবে সিকিউরিটি ফিচার্স যেগুলো আমাদের নোটে এমবেড করা থাকে, সেগুলোকেও জাল করছে, ছাপছে, ভারতে ছড়াচ্ছে। এটাকে বলে ইকোনমিক ওয়ারফেয়ার, যেটা আইএসআই করছে। এই জাল টাকা কিভাবে ভারতে আসছে জানেন? এর সাপ্লাই চেন বহুরাষ্ট্রীয়, এক রাষ্ট্র ঘুরে নয়। প্রথমে মুজফ্ফরাবাদ বা কোয়েটা থেকে ছাপানো হয় নোটগুলো। সেখান থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটে করে করাচি হয়ে ঢাকায় পাঠানো হয়। এরপর ঢাকায় আইএসআই অপারেটিভরা বিমানবন্দর সীমানার বাইরে নোটের বান্ডিল ছুঁড়ে ফেলে। সেই বান্ডিল মালদা জেলার, একেবারে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া মালদা জেলার অপারেটরদের মাধ্যমে ভারতে ঢোকে। আর এই বিতরণ চক্রে প্রধান সিন্ডিকেটের নেতা কারা? ইকবাল কানা, সুভা ভাই, শেখ সফির মতো বড় বড় পাচারকারীরা। এই ইকবাল কানা, সুভা ভাই আর শেখ সফির মতো বড় বড় পাচারকারীরা কাউন্টারফিট নোটের কিংপিন। এর সঙ্গে যুক্ত রয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি এই নোটগুলো লস্করে তয়বা এবং আল কায়দা সহ অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাছে পৌঁছে দেয়। 26/11 মুম্বাই হামলার অভিযুক্ত ডেভিড হেডলি এই জাল টাকাই ব্যবহার করেছে। সেই ডেভিড কোলম্যান হেডলি মনে আছে নিশ্চয়ই আপনাদের, 26/11 মূল অভিযুক্ত ষড়যন্ত্রকারী। সে যে টাকা ব্যবহার করেছিল সেগুলো ঠিক এইভাবেই, এই পথে, এই কিংপিনরাই বানিয়ে ভারতে পাঠিয়েছিল। এবং হেডলির কাছ থেকে যে কাউন্টারফিট ইন্ডিয়ান নোটস পাওয়া গিয়েছে, সেগুলো এই নোটগুলো। ভাবুন তাহলে, ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানোর আইএসআই এখন তার কৌশল আস্তে আস্তে বদলাচ্ছে। কোন কৌশল নিচ্ছে আইএসআই? নতুন গোয়েন্দা রিপোর্ট কি বলছে, এই সমস্ত কিছু আপনাদের জানাবো। সীমান্তে কড়া নজরদারি এড়িয়ে কিভাবে আইএসআই এখন নতুন করে তাদের কৌশল, তাদের চাল বানাচ্ছে। ভারত নিরাপত্তা বাড়ানোর পর থেকে আইএসআই তাদের কৌশল পরিবর্তন করেছে। গোয়েন্দা রিপোর্ট বলছে আইএসআই এখন ঢাকা ছেড়ে কাঠমান্ডুকে তাদের প্রধান FICN, ফরেন ইন্টারন্যাশনাল কিংবা ইন্ডিয়ান কাউন্টারফিট নোটসের বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। কাঠমান্ডুতে আইএসআই এর শক্তিশালী উপস্থিতি এবং নেপালের দুর্বল সীমান্ত প্রয়োগের সুযোগ দিচ্ছে আইএসআই। এখন জাল টাকা আসছে মুজফ্ফরাবাদ, করাচি, কাঠমান্ডু, ভারত, হিমালয় সীমান্ত পোস্টের মাধ্যমে। এই সবটাই চলছে একটি ইউনিফাইড কমান্ডের অধীনে, একত্রিত একটি কমান্ড। অস্ত্র পাচার এবং FICN উৎপাদন দুটিরই তদারকি করে একজন ব্রিগেডিয়ার স্তরের আইএসআই ডিরেক্টর। যখন ভারতের সামরিক বাহিনী অপারেশন সিঁদুর চালায়, আইএসআই তখন অস্ত্র পাচারের 5 গুণ বাড়িয়ে দেয়। এর মাধ্যমে তারা ভারতের সামরিক স্থিতিশীলতা, অর্থনীতি এবং আইন শৃঙ্খলা সব ক্ষেত্রে আঘাত হানতে চাইছিল। প্রতি বছর প্রায় 600 থেকে 1000 কোটি টাকার জাল নোট এখনো ভারতের বাজারে ঢুকছে। দর্শকরা, 2016 সালে ভারত সরকার নোট বাতিলের মতো চরম পদক্ষেপ কেন নিয়েছিল এবার বুঝতে পাচ্ছেন? প্রধান লক্ষ্য ছিল এই জাল টাকার নেটওয়ার্ককে ধ্বংস করা। নোট বাতিলের পর এই ফরেন কাউন্টারফিট নোটসের সঞ্চালন 55% পর্যন্ত কমে গিয়েছিল। নরেন্দ্র মোদী যে বলেছিলেন টেরার ফাইন্যান্সিং কমাবো, একটু বুদ্ধি দিন, শুধু পলিটিক্যাল ন্যারেটিভে যাবেন না। তার কারণ এই জাল নোট বাতিল করার সবচেয়ে বড় উপায়, সবচেয়ে সহজ উপায় ছিল নোটবন্দি করুন, সমস্ত টাকা উইথড্র করুন। 500,000 টাকার নোট তখন সবচেয়ে বেশি জাল হতো, এবং সেই টাকাগুলোই বন্ধ করুন। কিন্তু প্রশ্ন হলো,
যদি সরকার এত বড় পদক্ষেপ নেওয়ার পরেও পাকিস্তানের এই অর্থনৈতিক যুদ্ধকে পুরোপুরি থামাতে না পারে, যদি আজও প্রতি বছর 600 থেকে 1000 কোটি টাকার জাল নোট বাজারে ঘুরতে থাকে, তাহলে আইএসআই এর প্রতিরক্ষা কৌশলটি কি, যা আমাদের সবচেয়ে বড় আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করল? আজ্ঞে না, আইএসআই তার কৌশল বদলেছে। আগে 500 আর 1000 জাল করত, নতুন নোট আসার পর 200, 500 আর 2000 জাল করল। এই জন্য এই মুহূর্তে আপনি ভারতের বাজারে 2000 টাকার নোট খুব একটা দেখতে পাবেন না। এই অদৃশ্য অস্ত্রের চালান শুধু পাঞ্জাব বা দিল্লিতে সীমাবদ্ধ নেই, তার প্রমাণ আসছে কাশ্মীর থেকে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত ডাক্তার আমিল রাথরের কাছ থেকে স্বয়ংক্রিয় রাইফেল পৌঁছে দিয়েছিল একজন টেকনিশিয়ান, তুফেইল নিয়াজ। জম্মু কাশ্মীর পুলিশ এবং আইএসআই তাকে গ্রেফতার করেছে। এই ঘটনা প্রমাণ করছে পাঞ্জাব ড্রোন থেকে ফেলা অস্ত্র সরাসরি কাশ্মীরে সন্ত্রাসবাদী ডক্টর আদিল রাথরের মতো অভিযুক্তদের কাছে পৌঁছে যাচ্ছে। আইএসআই এর অস্ত্র পাইপলাইন এখন সরাসরি ঘরোয়া সন্ত্রাসের চক্রান্তকে রীতিমতো ফুয়েল যোগাচ্ছে কিংবা রসদ যোগাচ্ছে। ভারত সরকারও হাতে হাত গুটিয়ে বসে নেই। এনআইএ, দিল্লি পুলিশ, বিএসএফ এবং আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির মধ্যে একটা লায়েজ কিংবা সমন্বয় চলছে। সোনু খত্রির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে যাতে তাকে দেশে ফেরানো যায়। কিন্তু আমাদের শত্রুরা কতটা উন্নত প্রযুক্তি ব্যবহার করছে তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের গোয়েন্দারা এখন কেবল সীমান্তে নয়, নজর রাখছে পাকিস্তানের অভ্যন্তরেও। তারা মুজাফফরাবাদের সেই কাউন্টারফিট নোট উৎপাদন কেন্দ্রটিকে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে নজরদারি করছে। কি দেখছেন তারা? রাতের বেলা অস্বাভাবিক বিদ্যুৎ ব্যবহারের বৃদ্ধি। রাত বাড়লেই বিদ্যুতের কনজামশন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। দিনের চেয়ে রাতে বেশি বিদ্যুৎ ব্যবহার করছে। উৎপাদন চলছে রাতের অন্ধকারে। পাশাপাশি কোয়েটা, পেশাওয়ারের বাণিজ্যিক ড্রোনের অস্বাভাবিক বাল্ক ট্রানজ্যাকশন ট্র্যাক করা হচ্ছে। কোয়েটা এবং ইসলামাবাদ, পেশোয়ারে বাণিজ্যিক ড্রোন বিপুল পরিমাণে কেনা হচ্ছে। এগুলি আইএসআই এর কার্যকলাপ, নীরব সূচক। আইএসআই এগুলো কিনছে যাতে এই ড্রোনগুলো ব্যবহার করে অস্ত্র, মাদক চালান করা যায়। বন্ধুগণ, আমরা আজ যে যুদ্ধের কথা বলছি তা ট্যাঙ্ক বা ফাইটার জেট দিয়ে লড়া হচ্ছে না। এই যুদ্ধ আপনার অর্থকে অর্থহীন করে দিচ্ছে, আপনার সমাজে অপরাধী সিন্ডিকেটগুলিকে শক্তিশালী করছে এবং সীমান্ত পারের গ্যাংস্টারদের হাতে তুলে দিচ্ছে সামরিক গ্রেডের অস্ত্র। একেবারে তুরস্কের বানানো স্পেশাল ফোর্সেস ওয়েপন্স। এটা কেবল অপরাধ নয়, এটা ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি সমন্বিত হাইব্রিড ওয়ারফেয়ার। এই আক্রমণের মূলে রয়েছে আইএসআই আর এই অদৃশ্য ব্রিগেডিয়ার, যিনি ইসলামাবাদে বসে আমাদের সামরিক, অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করার কৌশল কষেই যাচ্ছে। যতদিন না সেই ইউনিফায়েড কমান্ডার নেটওয়ার্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হচ্ছে, যতদিন না সেই মুজাফফরাবাদ প্রেসের তালা বন্ধ হচ্ছে, ততদিন কিন্তু এই বিপদ কাটবে না। আপনার পকেটে আসা প্রতিটি নকল টাকা এবং আপনার শহরে গ্যাংস্টারদের হাতে থাকা প্রতিটি বিদেশি পিস্তল, এই সবগুলোই এখন অর্থনৈতিক অন্তর্ঘাতের ফসল। দেশকে এই অদৃশ্য যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে এবং সরকারের কাছে এই ব্রিগেডিয়ার স্তরের অন্তর্ঘাতের বিরুদ্ধে কঠোরতম আন্তর্জাতিক পদক্ষেপ নিতেই হবে। কিভাবে হচ্ছে এই গোটা সিন্ডিকেট, আসুন আরেকবার আপনাদের বলি। অস্ত্রগুলোকে নেওয়া হচ্ছে, সেই অস্ত্রগুলো ড্রোনের মাধ্যমে তোলা হচ্ছে, পাঞ্জাব সীমান্ত থেকে ফেলা হচ্ছে তথাকথিত উইক বর্ডার এরিয়াতে। এদিকে থাকা অপরাধ সিন্ডিকেটগুলো সেগুলো কালেক্ট করছে। এভাবেই অস্ত্র এবং মাদক পাচার করা হচ্ছে। FICN কিংবা ফরেন ইন্ডিয়ান কাউন্টারফিট নোটস পাকিস্তানের মুজাফফরাবাদ, যেটা পিওকেতে পড়ে, কোয়েটা, এই সব অঞ্চলে ছাপানো হচ্ছে। ছাপিয়ে সেই নোট পাড়ি দিচ্ছে বাংলাদেশে কিংবা কাঠমান্ডুতে। সেখান থেকে আসছে একেবারে বাংলার সীমানায়, সেখান থেকে ঢুকছে ভারতে। এভাবেই আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক স্টেবিলিটির ওপর একটা হাইব্রিড প্রক্সি ওয়ার আইএসআই চালাচ্ছে। একটা ইউনিফাইড কমান্ডের হাত ধরে এই প্রক্সি ওয়ার চলছে। যতদিন না এই প্রক্সি ওয়ার শেষ হচ্ছে, আমরা সুরক্ষিত নই।
ভারত সরকারও কিন্তু হাতে হাত গুটিয়ে বসে নেই। দাগি সোনু খত্রির মতো কিংপিনদের, যারা অস্ত্র কারবার চালাচ্ছে সুদূর আমেরিকায় বসে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে হাওয়ালার মাধ্যমে টাকা এখান থেকে ওখান করছে, সেই সোনু খত্রির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পর্দার আড়ালে আইএসআই যেমন আছে, সোনু খত্রির মতো আর্মস ডিলাররাও আছে। তাদেরকেও এবার ভারতে ফেরানোর তোড়জোড় করা হচ্ছে। যা দেখছি, যা বুঝছি, তাতে বুঝতে পারছি ট্যাঙ্ক আর ফাইটার জেট দিয়ে সীমান্তে আর যুদ্ধ লড়া হচ্ছে না। হাইব্রিড ওয়ারফেয়ার, প্রক্সি ওয়ারফেয়ার, এগুলোই এখন নতুন দুনিয়ার, নতুন সময়ের নতুন যুদ্ধক্ষেত্র। এবং এই যুদ্ধক্ষেত্রতে ভারত কড়া হাতে মোকাবিলা করছে, আগামী দিনেও করবে। সেই কারণেই এই মুহূর্তে সমস্ত ফোর্সেসের বিরুদ্ধে এবং তাদের সঙ্গে একটা সমন্বয় সৃষ্টি হয়েছে। এই সমন্বয় ভারতকে শেষ অবধি বাঁচিয়ে রাখবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।